নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে আমি শ্রেয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এক নজরে এই মুহূর্তের সংবাদ শিরোনাম। নিউজ নাও ব্রট টু ইউ বাই Sriracha Big Fresh Biscuit Private Limited। একই দলে দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তির জেরে পথ অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। পুত্র শোক ভুলে নিঃশব্দ বিপ্লবকারী গৌতমবাবু থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা ও শিবির করলেন বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে এক বৃদ্ধ দম্পতির বসবাস একটি পরিত্যক্ত পাইপের ভিতর, ফিরে তাকায়নি কেউ। এবার খবর বিস্তারিতভাবে। আবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খবর এলো প্রকাশ্যে। এবার গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের গ্যামন ব্রিজ। দুটি গোষ্ঠীর সংঘর্ষ রূপ নেয় হাতাহাতির। গ্যামন ব্রিজ 3 ঘন্টা অবরোধ করেও রাখা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ পৌঁছে অবরোধ তুলতে লাঠিচার্জ করে। দুই গোষ্ঠী সংঘর্ষের জেরে সাংবাদিক নিগ্রহের ঘটনাও ঘটে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। গোষ্ঠী সংঘর্ষের জেরে ব্যাপক অশান্ত পরিবেশের সৃষ্টি হলো দুর্গাপুরে। উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকা। নির্বাচনে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে রাজ্যে। পরিবর্তনের কাণ্ডারির দলেই ঘটে চলেছে একের পর এক পরিবর্তন। কখনো শরিক দলের সঙ্গে তো কখনো নিজেদের কর্মী সমর্থকরাই সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। তেমনই এক অশান্ত পরিবেশের সৃষ্টি হলো দুর্গাপুরে তৃণমূলের পরিচিত মুখ দেবদাস মজুমদারের গোষ্ঠীর সাথে বচসায় লিপ্ত হল চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বনাথ পারিয়ালের গোষ্ঠীর কর্মী সমর্থকেরা। তৃণমূল নেতা দেবদাস মজুমদারের এক কর্মীকে মারধর করে চন্দ্রশেখর এবং বিশ্বনাথ বাবুর লোকেরা বলে অভিযোগ। সেই নিয়েই শুরু হয় রণক্ষেত্র পরিবেশের। গ্যামন ব্রিজে দেবদাস মজুমদারের সমর্থকেরা প্রায় 3 ঘন্টা পথ অবরোধ করে রাখে। শুরু হয় ব্যাপক যানজট। ঘটনার বিবরণ দিয়ে আহত তৃণমূল কর্মী মৈনাক মজুমদার বলেন, টানা ধোকা ও 3 দিন ধরে আমাদের এলাকায় এখানে বসে বিশৃঙ্খলতা তৈরি করবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাদের ব্যাপারে কোনো রকম কোনো বাধা কিচ্ছু করিনি, কোনো কিছুই বলিনি। আজকে সকালবেলা স্বাভাবিকভাবে আমি ডিউটি যাচ্ছিলাম, যেরকম গ্যামন ব্রিজ দিয়ে ডিউটি যাই। ডিউটি যাওয়ার সময় এখানে বাবু চক্রবর্তী আর ছিল কল্লোল ব্যানার্জি আর না সুভাষ মজুমদার বাবু চক্রবর্তী দুজন। আমি এখান থেকে পেরিয়ে যাচ্ছি, আমায় দাঁড় করায়। তোমার মুখ খুলছে কিন্তু স্ক্যান করে হবে ইমিডিয়েট। হ্যাঁ, এরা ছিল, দেবা ছিল, মিন্টু ছিল, অমল দাস, অসীম, চঞ্চল বোস। এরা ডিপিএল এ চাকরি করে। এরাই আশেপাশেই আমি দেখতে পেলাম। এরাই বললো মার, বলে ওরা সাইড হয়ে গেল। আরো পাথর দিয়ে এসব জায়গায় মেরেছে, বিভিন্ন রকমভাবে মারলো। মারার পর আমি ওদেরকে কোনো কথা বলিও নি কিছু, সবাই মিলে মেরেছে। মারার পর যখন এখানকার সাধারণ মানুষ একত্রিত হয়ে ওদেরকে বাধা দেয়, তখন ওরা যে যার মতো পালিয়ে যায়। পারিয়াল এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নামে নানান অভিযোগ তুলে তৃণমূল নেতা দেবদাস মজুমদার জানান, ছেলেরা রোজ ডিউটি যাচ্ছে, বিশ্বনাথ পারিয়ালের লোকজন তারা প্রত্যেক দিন এইখানে বসে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট করছেন, ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। একদিন তো মারধর করলো 2 নম্বর গেটে। ওইটা কত তারিখে করেছিল? 3 তারিখে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা থানায় এফআইআর করি সবারই নামে। আজ পর্যন্ত পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি। উপরন্ত বিশ্বনাথ পারিয়ালকে প্রতিনিয়ত এখানকার পুলিশ অফিসার যিনি নতুন ওসি এসেছেন, ইনি বিশ্বনাথ পারিয়ালের মদতপুষ্ট লোক। এখানে সুব্রত বক্সি, বারবার আমি ফোন করার পরে সুব্রত বক্সি বলছেন একটা কথা, আমাদের মাননীয় সভাপতি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের, যে বিশ্বনাথ পারিয়াল দলের কেউ নয়, উনি একজন অ্যান্টি সোশ্যাল লোক, ওর বিরুদ্ধে থানায় এফআইআর করুন। আমরা এফআইআর করার পরেও আজ অবধি এই বিশ্বনাথ পারিয়ালকে কেন অ্যারেস্ট করা হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চুনকালি মাখিয়ে সিপিএমকে সুবিধে করে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টায় অবতীর্ণ হয়েছেন আমাদের এখানকার বিশ্বনাথ পারিয়াল। অন্যদিকে এই ঘটনায় ব্যাপক অশান্তির সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। শুরু হয় লাঠিচার্জ।
অন্যদিকে এই ঘটনায় সাধারণ এক বাসিন্দা পথচারী অকারণে মার খেয়ে যায়। দলগত লড়াইয়ে রক্ত বের হলো সাধারণ মানুষের। ডিউটি গেছে, হ্যাঁ, তারপরে আমাকে যে মারলো। কেন মারলো আপনি জিজ্ঞেস করলেন না কেন মারছে? আমি কিছু বলতে পারছি না, যে এবারে দুমদাম করে মারলো। রাজ্য জুড়ে গোষ্ঠী সংঘর্ষের জের বা তৃণমূল। এর আগেও দুর্গাপুরের ডিপিএল গেটে ঘটে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা। শনিবারের অশান্ত এই গোষ্ঠী সংঘর্ষে সাংবাদিকদের উপরেও ধস্তাধস্তি শুরু হয়, ভেঙে দেওয়া হয় ক্যামেরাও। এই ঘটনা শুধু দুর্গাপুরেই নয়, রাজ্যের রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন তোলে। দুর্গাপুর থেকে অভিজিৎ রায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পুত্র হারানোর শোক বুকে নিয়েই রীতিমতো এক নিঃশব্দ বিপ্লবে নেমে পড়লেন পূর্ব মেদিনীপুরের গৌতম কুমার দাস। ছেলের মৃত্যু হয়েছে থ্যালাসেমিয়ায়। তাতে কি আর যেন কেউ তার ছেলের মতো ওই রোগে মারা না যায়, তাই রাজ্য জুড়ে শুরু করেছেন স্কুলের ছাত্রছাত্রীদের রক্ত পরীক্ষার মহৎ উদ্যোগ, আর তাতে বিপুল সাড়াও মিলেছে। 3 বছর বয়সে ধরা পড়েছিল। তারপর থেকে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত দীর্ঘ লড়াই করার পর 2003 সালের 20 এপ্রিল মৃত্যু হয় সপ্তর্ষি দাসের। সে মারণ রোগ থ্যালাসেমিয়ায় ভুগছিল। তরতাজা ছেলের মৃত্যু শোক বুকে নিয়েই সপ্তর্ষির বাবা গৌতম কুমার দাস শুরু করেন এক নিঃশব্দ বিপ্লব। আর বিপ্লব শুরুর দিন হিসাবে বেছে নেন সপ্তর্ষির জন্মদিন 4 জুন তারিখটিকেই। সপ্তর্ষি অকালে ঝরে গেছে, আর কেউ যেন ওই রোগের না মারা যায়। শুরু করলেন প্রথমে জেলার স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে রক্তে থ্যালাসেমিয়া রোগের ভাইরাস পরীক্ষা। ক্রমে তা ছড়িয়ে যায় ভিন্ন জেলাতেও। সপ্তর্ষি বিবেকানন্দ সোসাইটি নামে ওই সংস্থার কর্ণধার হিসাবে গৌতমবাবু বাঁকুড়ার একটি স্কুলে ছাত্রছাত্রীদের রক্ত পরীক্ষা সহ একটি শিবিরের আয়োজন করেন। বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে আয়োজিত রক্ত পরীক্ষা ও শিবিরের সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক বললেন, যে সপ্তর্ষি বিবেকানন্দ সোসাইটি বলে পূর্ব মেদিনীপুরের একটা সমাজসেবীমূলক সংস্থা আমাদের কাছে একটা লিখিত আবেদন করেছিলেন এবং তারা ফোনে কথা বলছিলেন যে আমরা বিশ্বকে থ্যালাসেমিয়া মুক্ত করার জন্যে, থ্যালাসেমিয়া একটা মারাত্মক ব্যাধি, আমাদের সেটাকে দূর করার জন্য আপনার বাঁকুড়া শহরে একটা স্কুলে আমরা একটা কর্মসূচি নেব। সেখানে ছাত্রছাত্রীদের সচেতনতামূলক সেমিনার একটা হবে এবং তার সাথে আমরা ব্লাড টেস্টিংয়ের মাধ্যমে কেরিয়ার আছে কিনা দেখব। আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করে ওনাদেরকে আমরা খুবই স্বাগত জানিয়েছিলাম যে খুব ভালো উদ্যোগ, আপনারা আসুন এবং আমরা আমাদের উঁচু স্তরের ছেলে মেয়েদের ক্লাস 11-12 এর ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা সেমিনার করব এবং ব্লাড টেস্টিং করব। খুবই আনন্দের কথা যে আজকে আমাদের প্রায় 250 ছেলে মেয়ে সেমিনারে অংশগ্রহণ করেছে। থ্যালাসেমিয়া রোগটা কী, কীভাবে ছড়ায়, কেন এই রোগটাকে আমরা এই সমাজ থেকে দূর করতে পারবো, ওরা খুব ভালো করে জেনেছে। এবং রক্ত পরীক্ষা ও থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরে অংশ নিয়ে যথেষ্ট খুশি ছাত্রছাত্রীরাও। সবার উন্নতির জন্য যদি এরকম কিছু একটা করা হয় তাহলে সব কিছুতেই ভালো হবে। আমরা থ্যালাসেমিয়ার বাহক নাকি সেটা তো আমাদের পক্ষে থেকে ভালোই হলো জানা, মানে জানতে পেরে যাব যে আমরা বাহক নাকি। আর এই যে এই ক্যাম্পটা করা হচ্ছে তাতে আমাদের অনেক উন্নতি হচ্ছে, অনেক শিখতে পারছি যে মানে থ্যালাসেমিয়া কি, এটা কিসের জন্য হচ্ছে, এটা মানে কেন হয়। গৌতমবাবুর কথা মতো সাঁইগ্রাম পারলে এই রাজ্য। অন্যদিকে যিনি এই নিঃশব্দ বিপ্লব করে চলেছেন সেই গৌতমবাবু জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। উদ্দেশ্য একটাই, যেন সপ্তর্ষির মতো রোগ নিয়ে আর কাউকে না জন্মাতে হয়। ও তো থ্যালাসেমিয়া রোগী ছিল, আমি জানতাম ও হারাবই ওকে একদিন। সে কারণে আলটিমেটলি যখন ওর বয়স 3 বছর দিন পূর্তি হলো, সেদিন থেকে আমি আমার ব্লকে সমস্ত স্কুলে পাঠ্যপুস্তক দিতাম। ও কিন্তু খুব ভালোবাসতো সবাইকে। সেইটা বাড়তে পূর্ব মেদিনীপুরের সমস্ত জেলার সব স্কুলে দেওয়া হলো। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাকে অন্তর্ভুক্ত করি। গত বছর থেকে ভারতবর্ষের সমস্ত রাজ্যকে বই দেওয়া হয় ওই জন্মদিন 4 জুনে। এবং 2013 সালে প্রতিবেশী রাষ্ট্রকে নেব এবং তার সঙ্গে সমস্ত মহাদেশেরই কিছু দেশকে নেব, কিন্তু প্রতীকী অনুষ্ঠান। এখন যেটা দেওয়া হয় পশ্চিমবঙ্গের আমার বাকি জেলাগুলো অনলি 50 জনকে দিই আদিবাসীদের, ভারতের বাকি রাজ্যে সব 25 জন করে দিই এবং পরবর্তীকালে সব 25 জন করে, একবারে প্রতীকী অনুষ্ঠান। তবুও আমি চাই সপ্তর্ষি পুরো পৃথিবীতে বেঁচে থাকুক।
এই লড়াই চালিয়ে যাচ্ছি, বিভিন্ন প্রান্তে যাচ্ছি, গভর্নমেন্টকে বলছি বাধ্যতামূলক করা হোক। অ্যাকচুয়ালি এই রোগটার উৎপত্তি কিন্তু সাইপ্রাস থেকে। সাইপ্রাসে একদিন প্রতি 6 জনে একজন বাহক ছিল 1990 সালে, যেটা সার্ভে করা হয়েছে। কিন্তু 2011 সালে সার্ভে জানা গেছে প্রতি 141 জনে একজন বাহক, একটাও রোগী নেই। মূলক করার পদক্ষেপ নেবে, নিলে সপ্তর্ষিদের অকালে ঝরে পড়তে হবে না। বুধন কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বাঁকুড়া। নিউজ আওয়ারের সময় এখন বিরতির, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বাড়ির কনসেপ্ট এখন অনেকটাই সেকেলে, বরং আপনার স্বপ্ন হোক একটি মনের মতো ডুপ্লেক্স বাংলো, অবশ্যই ফ্ল্যাট বাড়ির চেয়ে অনেক কম দামে। আর আপনার নিজের একটা বাংলো হোক, এই স্বপ্ন তো আপনারই। আর আপনার সেই স্বপ্নকে সত্যি করে তুলছে স্মার্ট হোমস। এখানে আপনি বুনবেন আপনার স্বপ্নের বাসা। জাতীয় সড়ক, রেলওয়ে স্টেশন থেকে যাবতীয় সুবিধা আপনার নাগালের ছোঁয়ায়। ঝাড়খণ্ডের রাঁচি, বোকারো, ধানবাদে কয়েক হাজার মানুষের মুখে হাসি ফুটিয়ে এখন আপনার শহর দুর্গাপুরের কুলডিহা ও মলানদিঘিতে স্মার্ট হোমস, RA25 বেঙ্গল অম্বুজা, ফেজ 2, সিটি সেন্টার, দুর্গাপুর 16। গুরুনাথ অ্যাপার্টমেন্ট, জেপি এভিনিউ, সগরভাঙা, দুর্গাপুর। মধু মমতা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের একটি উদ্যোগ। 2 নম্বর জাতীয় সড়ক থেকে ঢিল ছোড়া দূরত্বে দুর্গাপুর স্টেশন, বাজার, স্কুল, হসপিটাল, কলেজ 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে। গুরুনাথ অ্যাপার্টমেন্ট প্রকল্পে থাকছে দ্রুত গতির লিফট, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, 24 ঘন্টা জল, ইন্টারকম, জেনারেটর, খুচরো বাজার এবং অবশ্যই দূষণ মুক্ত পরিবেশ। মধু মমতা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে ভাড়া পাওয়া যাবে 2800 স্কোয়ার ফিট কমার্শিয়াল কমপ্লেক্স। মধু মমতা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের চতুর্থ প্রকল্প তারাপীঠে হোটেল মধু মমতা। মধু মমতা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, N21, রবীন্দ্রপল্লী, দুর্গাপুর 1। বিরতির পর ফিরে এলাম খবরে। যেটুকু যা ছিল তার সবটাই ছিনিয়ে নিয়েছে মহাজনরা। ছেলেরা যে যার মতো সংসারও করছে। তাদের কাছে ব্রাত্য বাবা মা, ঘর নেই, উপার্জন নেই। গ্রামবাসীর দয়ের উপর নির্ভরশীল বৃদ্ধ স্বামী স্ত্রীর আশ্রয় বলতে পরিত্যক্ত পাইপ। তার ভিতরেই 2টি প্রাণীর সংসার, যা গুহা যুগের কথাই মনে করিয়ে দেয় এই 21 শতাব্দীতেও। একটি প্রতিবেদন। কলিয়াড়িতে কাজ করত একটা সময়। রোজগার পাতিও মন্দ হতো না। 3 ছেলেকে নিয়ে সংসার চলত ভালোভাবেই। কিন্তু রোজগার নিয়মিত না হওয়ায় ছেলেদের মানুষ করতেই বেশ কিছু ধার দেনা হয়ে যায়। আর তারই মধ্যে চলে যায় চাকরিটাও। ফলে যেটুকু পাওনা ছিল তার হাতে পাননি পুরুলিয়ার নিতুরিয়া থানার শালতোর গ্রামের ডিপু ধাওড়ার বাসিন্দা কেদার ভূঁইয়া। বাবার ওই অবস্থা দেখে ছেলেরাও যে যার মতো কেটে পড়ে। নিজস্ব ঘরবাড়ি না থাকায় কেদার ভূঁইয়া স্ত্রী চানু দেবীকে নিয়ে আশ্রয় নেন এলাকায় পড়ে থাকা একটি পাইপের ভিতর। স্থানীয় এক সিপিএম নেতা জানালেন, শুধু ছেলেরা নয়, পঞ্চায়েত পর্যন্ত কেদার ভূঁইয়াকে কিভাবে বঞ্চিত করেছে। এরা দুজনের স্বামী স্ত্রী আর কি, ছেলে চাকরি করতো। বেশ কিছুদিন আগে এরা আর কি রিটায়ার হয়ে যায় এবং তাদের পয়সা কড়িও আর নাই, কারণ তারা সব মহাজনে নিয়ে এলে এবং অসহায় অবস্থাতে এখন তারা বাস করছে এবং তাদের যে ছেলেগুলো ছিল তারাও আর কি দেখে না। আচ্ছা, তো তারা এখন সংসার কিভাবে চালাচ্ছে? সংসারে দিন মজুর করে এরা ওই কোনো ছোট ছোট যদি কাজ হয়, ভোজ কাজ হয়, পাতা টাতা এসব ফেলে বেড়ায়, এসবই কাজ করে এরা। ছেলে পেলে ছিল? হ্যাঁ, ছেলে ওদের 3টা ছিল, একটা এখন আছে আর বাকিগুলো সব বাইরে আছে, নিজের দেশে আছে। মানে মা বাবা কেউ দেখে না? না না, মা বাবাকে কেউই দেখে না। বেশ কিছুদিন আগে মানে ওর বইয়ের নামে একটা ইন্দিরাবাস হয়েছিল এবং সেই
টাকাটার জন্য ওরা কিছু অ্যাডভান্সও পাইছিল এবং সেই টাকাটা ওদের হাতে পায় না, পঞ্চায়েতের লোকেই আর কি ওরা কীভাবে ওরা নিয়ে নিয়েছে এবং কিছু ইটা পড়েছিল, সেই ইটাগুলো দেখছি কিছুদিন মধ্যে না, সেগুলো একবারে লো কোয়ালিটির আর কি ইটা পড়েছিল। এখন ওরা প্রায় 20 বছর ধরে আছে এখন। বঞ্চনা আর প্রতারণার শিকার চানু দেবী জানালেন তাদের এই অবস্থার ইতিবৃত্ত। बच्चा लोग आपको देखता नहीं, आपका लड़का जो है? ना कुछ ना, वो लोग का शादी ब्याह कर दिए, बस फिर वो लोग आप लोग का छोड़ के भाग गया है। हाँ अपना अपना संसार बसाया है। हाँ अपना परिवार लेके हम लोग के बड़ा बड़ी के खाने नहीं पीने देता, अड़े बड़े हाजरी फाजरी खाट गया। अच्छा, आप लोग को ग्राम पंचायत से कोई साहाय्य मिला है? ना, बीपीएल कार्ड उड कुछ नहीं मिला है? 50 से मिला। हाँ, पंचायत से बीपीएल कार्ड मिला है? हाँ। अच्छा, वो कार्ड छीन लिया। क्या छीन लिया है? लड़का लोग बीपीएल भीख मांगता है, अड़ी बाड़ी खटता है तो खटा छिया ऐठो जूठा फेंकता है तो खाता है बूढ़ा बूढ़ी। लड़का जो सबके जोड़ी लगा दिए हैं, हम लोग के घर से बाहर कर दिए हैं, खाने को पीने के को नहीं दिया। माता पिता सास ससुर खानदान घर गुच्छी सबके जोड़ी हमको कोई नहीं चिंता। বয়স আর দারিদ্র্যের জোড়া আক্রমণে অনেকটাই ধরাশায়ী কেদার ভূঁইয়া জানালেন, नौकरी करते थे? वही कंपनी में गाड़ी उड़ी लोड करता रहा, परमिट तो कोई करा नहीं। अच्छा, अच्छा, अभी आपके पास कौन कौन रहता है? यही दोनों बुढ़ा बुढ़ी है। आपका बाल बच्चा सब? वो सब के छोड़िए, उसका हमरा दरकार नहीं है। वो लोग देखभाल नहीं करते आप लोग का? नहीं। অন্যদিকে তৃণমূল পরিচালিত শালতোর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানালেন, এতদিন ব্লক কর্তাদের ঘুম না ভাঙলেও বারবার সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে ওঠায় নড়ে চড়ে বসেছেন ব্লক কর্তা। জানু ভূঁইয়া, ওয়াইফ অফ কেদার ভূঁইয়া, তাকে 28/10/2010 সালে আশ্রয়তে আমরা পাঠাইছিলাম নিতরিয়া ব্লকে বিডিও অফিসে ঘর জন্য। ল্যান্ডের প্রবলেম জন্য ওর নিজস্ব জায়গার জন্য আজ পর্যন্ত উনি পায় নাই। সে জানকারি আমি একবার না 4 বার ভিডিওকে জানকারি দিয়েছে, লেকিন ব্লক থেকে আজ পর্যন্ত কোনো ওয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনা হয় নাই। বারবার মিডিয়াতে দিবার পরে তখন ঘুম ভাঙেছে কেদার ভূঁইয়া নিয়ে। কেদার ভূঁইয়ার ইসিএল এর জায়গাতে আহির বাড়ি থাকছে, নিজস্ব কোনো জায়গা নাই। আর এটা প্রবলেম যখন আমরা ভিডিওকে বলেছি, লেকিন উনি আজ পর্যন্ত কিছু এ নিয়ে কিছু মাথামাতি ঘামান নেন। বারবার মিডিয়াতে দিবার পরে এখন উনি বলছেন কি ওনার পাঠান আমার বাড়িতে আমরা নিজের ভূমিহীনকে আমরা দিব। এরপর নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে কেদার ভূঁইয়া গৃহ কবে পাবে, নাকি নিজ ভূমে পরবাসী হয়েই থাকবেন, তা সময় বলবে। নিতুরিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নিউজ নাও এখনকার মতন এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার।